This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH এখন দেখছেন ঠোটকাটা স্পেশাল। প্রথমেই আমাদের বিগ বলের দিকে তাকান। 10টা টপ খবর দেখাবো। টপ 10 ব্রেকিং। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের শুভাংশু শুক্লা। ভারতে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, মহাকাশে যাওয়ার ক্ষেত্রে নতুন ইতিহাস ভারত রচনা করলো। এক নতুন যুগের সূচনা হলো। 2, পরমাণু কেন্দ্রে ক্ষতি স্বীকার তেহরানের, অর্থাৎ তাদের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার ফলে যে ক্ষতি হয়েছে এটা তেহরান স্বীকার করছে। 3, আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের। ইরান বলেছে যে ক্ষতিপূরণ দিতে হবে যা ক্ষতি হয়েছে তার জন্য, নচেত তারা রাষ্ট্রপুঞ্জে আমেরিকার বিরুদ্ধে মামলা করবে। 4, পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের মেঘ। নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনাচ্ছে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের আকাশে। 5, যে কোনো সময় ফের যুদ্ধ বলছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইট মে হ্যাপেন ভেরি সুন, আজকেই বলেছেন। 6, ইরান পরমাণু কর্মসূচি শুরু করলে হামলা ইসরায়েল, বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু যে যুদ্ধবিরতি চলছে কিন্তু ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে এগোয় তাহলে ইসরায়েল ফের হামলা করবে, এই রকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। 7, মমতার নিশানায় জাতীয় নির্বাচন কমিশন। কেন? 8 নম্বর ব্রেকিংয়ে দেখাবো কেন মমতার নিশানায় জাতীয় নির্বাচন কমিশন। ডিক্লারেশন ফর্ম আপত্তিজনক। ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে একটা ডিক্লারেশন ফর্মের নতুন ব্যবস্থাপনা চালু হচ্ছে, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। তারপরে কি আছে এই সংক্রান্ত? 9, বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাইছে কেন? একটা নির্দিষ্ট বছর সংখ্যা দেওয়া হয়েছে, এই সাল থেকে এই সালের মধ্যে যাদের জন্ম তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে। 10, বিজেপির কথায় এনআরসি চালুর চেষ্টা, মমতা বলছেন এটা ষড়যন্ত্র। তিনি প্রশ্ন রাখছেন তাহলে কি বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন? সামনে বিহারে ভোট, কিন্তু আসলে বাংলার দিকেই তাদের মূল টার্গেট বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। আপনাদের দেখালাম টপ 10 ব্রেক। কাল রথযাত্রা। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। কিন্তু এবারের রথযাত্রা স্পেশাল। কেন? পুরীতে রথযাত্রা উপলক্ষে এই প্রথম সমুদ্রে নজরদারি চালাবে ভারতীয় নৌবাহিনী। 10,000 পুলিশ, অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা, মানে এআই যুক্ত ক্যামেরা, এবং এনএসজি স্নাইপার সহ প্রথমবারের মতো সুপার সিকিউরড রথযাত্রা। I came from Vrindavan. I'm from Ukraine. I am also now live in Vrindavan. I'm staying in Vrindavan also. We came together for preaching. And tomorrow is Ratha Yatra. And Krishna tomorrow will go to Vrindavan, back to Vrindavan. We're like, believe in this, that Jagannath is Krishna himself. Jai Jagannath! Radhe Radhe! পার্ক সার্কাস থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কলকাতার ইসকনের রথযাত্রা, সেটাও কিন্তু স্পেশাল। এতদিন রথে থাকতো বোয়িং 747 বিমানের চাকা, এবারই প্রথম প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা চড়বেন সুখোই যুদ্ধ বিমানের 4th জেনারেশনের চাকা লাগানো রথে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় 50টিরও বেশি রথ বের হতো। এবার মৌলবাদী সংগঠনগুলির ফতোয়ায় বাংলাদেশে রথযাত্রা আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কলকাতার ইসকন থেকে ইতিমধ্যেই বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকে আমি সকালে শুনলাম কি ওরা একটা বিজ্ঞপ্তি জারি করেছে কি রথে অনেক কিছু করা যাবে না, যদি কীর্তন হয় তাহলে ওরা পুলিশ অ্যারেস্ট করে নেবে। তো ওরা এরকম বলেছে কি কী করতে পারবেন না আপনারা। সাউন্ডকেও বলা হচ্ছে কি খুব কম বাজাতে, অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে। আমরা দেখছি কি বাংলাদেশে আতঙ্কের মাহল তো এরকমই রয়েছে। আমি জানি না কি কত কি হচ্ছে, কত বড় হবে, কত লোক আসবে। আমরা আমাদের কলকাতা রথে, দীঘা রথে
আমরা ওদের জন্য প্রার্থনা করব। দীঘার রথ মানে এত বড় করে জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার যাই বলুন সেটা তৈরি হওয়ার পর কখনো তো এর আগে তো কখনো হয়নি, এই প্রথম এত বড় করে সেখানে রথের এত বড় উৎসব হচ্ছে, এবারই প্রথম। এবারের রথের সবচেয়ে বড় স্পেশাল ইভেন্ট, কলকাতা পুলিশ গেছে দীঘায় পাহারা দিতে। রাত এইবার একটু স্পেশাল আছে বিকজ একটা বড় প্রোগ্রাম দীঘায় আছে। পাল্টে গেছে দীঘা, প্রথমবার রথের রশিতে টান পড়তে চলেছে এই দীঘায়। ইসকন কর্তারা আশা করছেন যে প্রায় 2 লাখ মানুষের সমাগম হতে চলেছে এই দীঘায়। শুধু দীঘা কেন, দীঘার পাশাপাশি অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পর্যটকরা গিজগিজ করছে, হোটেলগুলোতে তিল ধারণের জায়গা নেই। কারণ আগে যা রুমের ভাড়া আমরা যে আগে যে এসেছি তার চাইতে একটু বেশি ভাড়াটা বেশি হয়ে গেছে, এখন রুম ভাড়াটা বেশি হয়েছে, খাবার সবই বেশি হয়ে গেছে এখন। আমার লাগলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকেই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়েছে, এই জন্য আমার ওয়েস্ট বেঙ্গলেই আসা উচিত, আমি কেন অন্য স্টেটে যাব। বুঝতে পারছেন কি ভিড় হতে চলেছে আগামীকাল দীঘাতে। আর এই ভিড় ম্যানেজমেন্টের জন্য রাজ্য প্রশাসন আস্থা রেখেছে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর ওপর। কলকাতা পুলিশ প্রতি বছর নিয়ম করে ভিড় ম্যানেজমেন্ট করতে সক্ষম। পুজোর সময় কাতারে কাতারে মানুষ কলকাতার রাস্তায় নামে, সেই কলকাতা পুলিশের 10 জন সার্জেন্ট তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির, সেখানেই এবার রথযাত্রা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, যেটা সুপ্রিম কোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে 25% পর্যন্ত, সেটা দেওয়া হবে কি না তা নিয়ে এখনও ঘোরতর অনিশ্চয়তা রয়েছে। কেউ নিশ্চিত নন, সরকারি কর্মচারী তো ননই। কিন্তু রথযাত্রার তদারক করতে গতকালই দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে জগন্নাথ ধামের 7 নম্বর গেট। আর এই 7 নম্বর গেটের ঠিক পেছন বরাবর রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর আগামীকাল যে রথে চড়ে তিনি জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাবেন, সেই 3টি রথ। ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাঁটা দিয়ে ঝাঁটাবেন, তারপরেই রথের রশ্মিতে টান পড়বে। প্রায় 2 লক্ষ মানুষ আমরা এক্সপেক্ট করছি। তো এত লোক, প্রশাসন ম্যাডাম নিজে দেখছেন কি সব কিছু, যারা টুরিস্টরা আসবে, যারা আসবে, ভক্তরা আসবে, সবাই সুচারুভাবে ভগবানের দর্শন করতে পারে, রথে পার্টিসিপেট করতে পারে। সেই জন্য ম্যাডাম নিজে লিড নিয়ে উনি এখানে থেকে সব কিছু উনি ব্যবস্থাটা দেখবেন। আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। এই বিজেপি এবং বিজেপির কোনো নেতা তারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে লড়াইটা জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেছে। তো ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি রেকর্ড, বিজয়া দশমীর ডেটে মহরম হয়েছিল, এবারও উল্টো রথ আর মহরম একদিনে। আবার আপনার চরিত্র প্রকাশ পাবে এই বছর 25-এ। উল্টো রথের দিন আর মহরমের দিন একই দিন, দেখবেন আপনি এর চরিত্র আবার প্রকাশ পাবে। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা। এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? প্রসাদ বিলির ধুম পড়ে গিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে বিলি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, আর বিজেপির উদ্যোগে চলছে পুরী বা অন্য কোনো মন্দিরের প্রসাদ বিলি। রথযাত্রার আগে শিলিগুড়িও এখন প্যারা গজার রাজনীতিতে মশগুল। রেশন দোকানের মাধ্যমে ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে দীঘার মন্দিরের ওই মহাপ্রসাদ। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা, পেড়া, মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। পাল্টা আসরে নেমেছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো, বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে বিজেপির শক্তি বেশি, সেই এলাকায় জেলায় জেলায় পাল্টা হিসেবেই মন্দিরগুলোতে পুজো করে সাধারণ মানুষকে সেই প্রসাদ তুলে দিচ্ছে হিন্দু মহামঞ্চ। হঠাৎ যারা পুরীর প্রসাদ এনে বিলোবেন তারা কিন্তু পুরীর গণেশের গজা বিলোবেন, প্লাস্টিকের প্যাকেট করে আনা, সেটা কিন্তু পুরীর জগন্নাথের পায়ের ধুলো নেওয়া নয়। আর দীঘার মন্দির থেকে যেটা যাবে সেটা জগন্নাথ দেবের প্রসাদ থেকে তৈরি মহাপ্রসাদ। পুরাণে কথিত আছে যে কলিকালে ঘরে ঘরে জগন্নাথ পৌঁছে যাবেন, তো এটা ঘরে ঘরে জগন্নাথ পৌঁছচ্ছেন
দীঘাতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছেন, মা জগন্নাথ দেব ধাম প্রতিষ্ঠিত হয়েছেন। সেখান থেকে সেই জগন্নাথ ধামের প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে বাংলার ঘরে ঘরে পৌঁছানোর। আমরা তার সৈনিক হিসেবে, ওই আমার ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসেবে আমি ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আগামীকাল মুখ্যমন্ত্রী দীঘায় রথের দড়িতে টান দেবেন, সেই ছবি ঘটা করে শিলিগুড়িতে দেখাবে শাসক শিবির। বিজেপি রথ করে না। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। এবার এখানে আছি, কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো। সেরকম বিরোধী দলনেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন। তারা বিজেপির রাজ্য সভাপতি যতটা সহজ করে কথাটা বলছেন, ব্যাপারটা কিন্তু মোটেই ততটা সহজ নয়। বিরোধী দলনেতা তুলেছেন মালদার জালালপুরে রথের মেলা বন্ধ হয়ে যাওয়ার কথা। মালদা জেলার জালালপুরে এবারে 629 বছরের রথযাত্রা, রথ মেলা করতে দেওয়া হবে না, যার উল্লেখ বেনি মাধব শীলের পঞ্জিকাতেও আছে। যদিও তৃণমূল সংস্কৃতিতে পঞ্জিকা শাস্ত্র মানেন না, মুখ্যমন্ত্রী মানেন না, কারণ মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন, বিজয়া দশমী মহরমের জন্য ডেট পরিবর্তন করেন। এইটা হচ্ছে ওনাদের রীতি। ওনারা এই জন্যই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, সঙ্গতে মিছিল পার্ক সার্কাসে গিয়ে। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। আমাদের বারে বারে খোঁচাতে গত বছর থেকে একটু সংযত হয়েছেন, বুঝেছেন যে ওদিকে 30% যদি এক হয়, এদিকে 70%ও ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে। সেই কবে কবি লিখে গিয়েছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই কথাটা কেন বারবার বলছি বলুন তো? কালকেও বলেছিলাম কবির লাইনগুলো, আজকেও বলছি। তার কারণ এর যে গূঢ় অর্থ, সেই গূঢ় অর্থটা রাজনীতিকরা বুঝতে পারছেন কি? আসলে দেবকে, রশি কার হাতে থাকবে, কে ভোটের চালিকা শক্তি হবে, এগুলো নিয়েই তো দ্বন্দ্ব। সবাই মনে করছে সে হবে, কিন্তু অন্তর্যামী হাসছেন। অন্তর্যামী এক্ষেত্রে জনতা জনার্দনকে বলতেই পারেন। রথযাত্রা এখন ভোটের অস্ত্র। হিন্দু ভোট ধরে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আর হিন্দুত্বের পালে হাওয়া দিয়ে বিধানসভা ভোটে কেল্লা ফতে করতে চাইছেন শুভেন্দু অধিকারী। 1.5 কোটি ভক্ত এবারে রামনবমীতে সামিল হয়েছেন। ঐতিহাসিক রথযাত্রাটাকেও তাই করতে হবে। কাল রথযাত্রা, রথে চড়বেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথের রশি কার হাতে থাকবে তা নিয়ে রাজনীতির তুমুল চক্কর, কিন্তু মহাফাপড়ে পড়ে গিয়েছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। আগামীকাল রথযাত্রা উপলক্ষে সরকারি ছুটি, আর কালই আংশিক ডিএ মেটানোর শেষ দিন। বকেয়া ডিএর 25% মেটাতে বলেছিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দেওয়া সেই সময়সীমা শেষ হচ্ছে কাল, মানে একটা ছুটির দিন। এখনও নির্দেশিকা জারি করেনি রাজ্য। বিজ্ঞপ্তি জারির কথা ছিল 16ই জুনের মধ্যে, তাই অনিশ্চয়তা। 16ই মে আমাদের রায়টা পেয়েছিলাম, 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে ডিএটা মিটিয়ে দিতে হবে। 6 সপ্তাহ ক্যালকুলেশন করে দেখেছি আমরা, আগামীকাল হচ্ছে 27 তারিখ। কিন্তু আজ পর্যন্ত সরকারের বা মাননীয়ার কোনো উচ্চবাচ্য দেখছি না। আমরা মনে করছি যে সরকার বোধহয় ডিএটা ঘোষণা করবে না, বকেয়া ডিএটা, সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো। এটা আমরা বলবো সরকার তথা মাননীয়ার ঔদ্ধত্য, কারণ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে অমান্য করতে পারে আমার মনে হয় শুধুমাত্র এই রাজ্যের রাজ্য সরকারই। এর বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের নেত্রীর উপরে আমাদের ভরসা আছে, আস্থা আছে, ভালোবাসা আছে। উনি আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুললেও ভরসা রাখছেন, সরকারের ওপর ভরসা রাখছেন তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক।
কিন্তু রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে? আমাদের কিছু বলার নেই। আমাদের নেত্রীর উপরে আমাদের ভরসা আছে, আস্থা আছে, ভালোবাসা আছে। উনি আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অনিরুদ্ধ ভট্টাচার্য, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যা বলছেন তাতে তো আর এক কলঙ্কের দাগ লাগতে পারে রাজ্যের গায়ে। ডিএ না দেওয়ায় জেলে যাবেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী তো জানেন, যিনি অপরের কাঁধে পা দিয়ে তিনি চিরকাল নিজের কেরিয়ার তৈরি করেছেন, তা ওনাকে তো জেলে যেতে হবে না। জেলে যেতে গেলে চিফ সেক্রেটারিকে যেতে হবে, আর উনি যে চিফ সেক্রেটারিকে বলবেন যে হ্যাঁ এখন যাও, আমি তোমাকে পুষিয়ে দেবো। এটা প্রশাসনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা প্রশাসন তার ডিসাইড করবেন। আমি বারবার বলেছি আমাদের নেত্রী কখনো বলেননি ডিএ দেবে না। উনি সবসময় কর্মচারীর পক্ষে অনেক কিছু কাজ করেছেন, আগামী দিনেও করবেন। যে মুখ্যমন্ত্রীর এত দম্ভ, যিনি সরকারি টাকায় জগন্নাথের মন্দির করেছেন, জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত মুখ্যমন্ত্রী, তার সাহস থাকলে তিনি বলুন না যে হ্যাঁ আমি এখন দিতে পারছি না, আমি এর জন্য আবার সুপ্রিম কোর্টে আবেদন করব যে 10% যাতে দেয়া হোক। সে সাহসও তো নেই। এই লুকোচুরি খেলা কেন? এই মুখ্যমন্ত্রীকে যতটা অন্তত মানে আমি ব্যক্তিগতভাবে চিনি বা সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে চেনে, তাতে আমরা এটুকু নিশ্চিত যে উনি কারোর অধিকার দেওয়াতে বিশ্বাস করেন না। আর আমরাও ওনাকেও ওনার যে ক্ষমতা ভোগের অধিকার সেটা দিতেও আমরাও রাজি নই। ভবিষ্যতে দেখা হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সরকার বিরোধী কর্মচারী সংগঠনগুলো এখন কোমর বাঁধছে, তৈরি হচ্ছে। 27 তারিখ পেরিয়ে যাওয়ার পরে 28 তারিখেই আমরা আদালত অবমাননার নোটিশ দিতে চলেছি রাজ্য সরকারকে। সেটা নোটিশ রেডি হয়েছে। আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম মহাশয়, তিনি অলরেডি দুটো নোটিশ ইস্যু করেছে। একটা হচ্ছে বাই নেমে মাননীয় মুখ্য সচিব, আর একটা মাননীয় অর্থ সচিবের নামে। নোটিশটা প্রদান করব। 2-3 দিন হয়ে যাবার পর সেই নোটিশের কপি নিয়ে আমরা 14ই জুলাই, যেহেতু কোর্ট খুলছে, সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হব। আগামী 28 তারিখেই আমরা প্রেস কনফারেন্স করে আমাদের আগামী কর্মসূচির ঘোষণা করব। এই সমস্ত ভীরু লোকেরা, যাদের কোনো সাহস নেই, যাদের কোনো যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হওয়ার, মন্ত্রিসভা চালানোর, তারা বসে আছে। তো সাহস থাকলে উনি বলুন যে হ্যাঁ সুপ্রিম কোর্টে আমি গেছি। সেটাও বলার সাহস করছেন না। সরকারি কর্মচারী শিক্ষকদের সাথে লুকোচুরি খেলা খেলছেন। যৌথ সংগ্রামী মঞ্চের অভিযোগ, রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। বাজারে যে রটাচ্ছে, যে ঋণ নিচ্ছে 2000-4000 এই কোটি টাকা, এই সমস্ত হচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার জন্য করছে। সব টাকা 10 বছর আগে, মানে 15 সালেই এই সরকার এই মহার্ঘ ভাতা বাবদ সমস্ত টাকা পেয়ে গেছে। সেই টাকার, আমি আগেও বললাম যে সেই টাকার কোনো হিসেব নেই। সেই টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, সেই টাকার হিসেবটা দিন উনি। সেই টাকার তো হিসেব দিচ্ছেন না, উল্টে মানুষকে বিভ্রান্ত করছেন যে বাজার থেকে ধার নিতে হচ্ছে। এইটাকে জুড়ে দিয়ে আসলে জনমতকে প্রভাবিত করে এটা বলার চেষ্টা করা হচ্ছে, দেখো যে কর্মচারীদের বকেয়া দিতে গিয়ে আমাদেরকে লোন নিতে হচ্ছে, এই লোনের বোঝা তোমাদের ঘাড়ে চাপছে। এটা আসলে একটা ন্যারেটিভ তৈরি করা। এতটুকু বলতে পারি, নেত্রী সব দিক দিয়ে নজর রেখেছেন। লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে প্রত্যেকটা প্রকল্প, জনমুখী প্রকল্প, বাংলার মানুষের জন্য 11 কোটি মানুষকে উনি দেখছেন। এই সরকার পরিষ্কার বুঝে গেছে যে শিক্ষকদের সংখ্যা খুব সামান্য। সেই টাকাটা মেরে যদি ওই টাকাটা কোনো ভাতা, কোনো অমুক তমুক এইভাবে চালানো যায়, তাতে সরকারের লাভ বেশি। সিম্পল ইকোনমিক্স, ভোট ইকোনমিক্স বলে এটাকে। সুতরাং ডিএ নিয়ে কিন্তু একটা চরম অনিশ্চয়তার জায়গা তৈরি হয়ে গেছে। দেখুন, মোদ্দা কথা, যেহেতু শেষ দিন আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, সেটা একটা ছুটির দিন পড়ে যাচ্ছে। ফলে আজকের মধ্যে অফিসারের মধ্যে যদি নির্দেশিকা না আসে তো নিয়ে এখনো পর্যন্ত, এলে আপনাদের আমরা জানাতাম, এখনো পর্যন্ত আসার খবর নেই। ফলে উদ্বেগ কিন্তু আরও চড়চড়িয়ে বাড়ছে। আইনি যুদ্ধ তো চলছেই। এই আইনি যুদ্ধ কি তাহলে নতুন দিকে মোড় নেবে? ঠিক রথযাত্রার আগে বকেয়া ডিএ যদি রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে যেতেন, বা এই নিয়ে যদি বিজ্ঞপ্তি জারি হতো, কোনো নির্দেশিকা আসতো, নির্দেশ আসতো, তাহলে এখন মুডটা অন্যরকম হতো। ফলে এই যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, এই যে মহল, সরকারি কর্মী মহল, সেখানে কিন্তু একটা অদ্ভুত ধোঁয়াশা এবং অনিশ্চয়তার একটা পরিবেশ তৈরি হয়েছে। কেউ এখনই কিছুই বলতে পারছেন না। শুধুই সংগ্রামী যৌথ মঞ্চ, অর্থাৎ যেগুলো বিরোধী সংগঠন, যারা এতদিন লড়ে যাচ্ছেন ডিএর জন্য,
তারা আইনি পথে সরকারকে চেপে ধরার কৌশল যত রকমের সম্ভব তারা শুরু করে দিয়েছেন। সময়সীমা যেদিন ফুরোচ্ছে ঠিক সেই দিনই সরকারি ছুটি অর্থাৎ রথযাত্রা অফিসিয়ালি ছুটি, ফলে ছুটির দিনে বিজ্ঞপ্তি জারি করা সেটা তো আবার সম্ভব নয়। তার ফলে এখন কর্মচারী সংগঠন, রাজ্য সরকারের যারা কর্মচারী, রাজ্যের যারা সরকারি কর্মী, তাদের মধ্যে একটা গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে আজকে সারাদিন ধরে। ইনফ্যাক্ট কাল থেকে এই চর্চাটা খুব বেশি বেড়ে গেছে যে রাজ্য সরকারি কর্মীদের তাহলে কি হবে। যে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল, যে সময়সীমা বেঁধে দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে, সেই সময়সীমা যেহেতু ফুরিয়ে আসছে এবং আজ রাতটা পেরোলেই কালকেই সেই শেষ দিন, কিন্তু ঘটনাচক্রে কালকে পড়ে গেছে রথ এবং যথারীতি সরকারি ছুটি। এর ফলে যদি বিজ্ঞপ্তি আজকের মধ্যে জারি না হয় তাহলে তারা ডিএ পাবেন কি পাবেন না সেই নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা থেকে যাচ্ছে। ঢপ, কথায় কথায় আমরা বলি, মানে আমজনতা বলে যে বেশি ঢপ মারবেন না তো মশাই। এই ঢপের আমি, ঢপের তুমি, ঢপ দিয়ে যায় চেনা। ঢপ খুব সিম্পল একটা শব্দ। দেখুন, পলিটিক্যাল ঢপ মানে রাজনীতির মিথ্যাচার অর্ধসত্যর থেকেও এখন বেড়ে গেছে। একটা সময় পর্যন্ত রাজনীতিকরা অর্ধসত্য বলতেন, একটা কথাই আছে যে পলিটিশিয়ান সে হাফ ট্রুথস। এখন সেটা প্রায় ঢপের পর্যায়ে চলে গেছে এবং মানুষও কিন্তু এ নিয়ে রাজনীতিকদের আর জাত চিনতে বাকি রাখেনি। ফলে মানুষ অনেকেই এই ঢপ চর্চাটা এমন, এটা একটা নিত্য প্রয়োজনীয় উপাদান রাজনীতিতে। যারা করেন তারা বলেন একটু আধটু মিথ্যে কথা না বললে চলে না। মানে বাস্তবের থেকে প্রোপাগান্ডার ফেরেই এখন রাজনীতির জগৎ ফিরছে। রাজনীতির ফাঁদ পাতা ভুবনে যেমন ডিএ পাবেন কি সরকারি কর্মচারীরা, ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ তৈরি হবে কি, প্রতিশ্রুতি অনেক থাকে, কিন্তু আম পাবলিকের বাস্তব অভিজ্ঞতা বলছে যে প্রতিশ্রুতি বেশিরভাগ ক্ষেত্রে প্রতিশ্রুতিই থেকে যায়। কিন্তু এখন যে ঢপের কথা আপনাদের বলবো সেটা রাজনীতির ঢপ নয়, একেবারে নির্ভেজাল ঢপ, খাঁটি সুস্বাদু, হাত বাড়ালেই গরমাগরম ঢপ। খাবেন নাকি? চলুন তাহলে যেতে হবে হুগলির রিসরায়। ঢপের চপ, বাতেলার ফুলঝুরি, ডুবন্ত আলু বড়া, ঝুলন্ত বেগুনি, নামেই হিট তেলে ভাজা। তবে নজর কেড়েছে দোকানের নামে, ঢপের চপ। রিষড়ার হরিসভা এলাকায় সকাল থেকেই লেগে পড়েন কালীপদ দত্ত। 3-3.5 কেজি বেসন রোজই লেগে যায়, সবই ঢপের চপের সৌজন্যে। চপ নামটা আমি ছোট থেকেই আমি মানে আমার লোক এই ঢপ মারিস না তো, এই ঢপ মারিস না তো, সেই আমি আসল ঢপ মারতাম না, সত্যি কথাই বলতাম, খালি আমাকে ঢপ মারিস না ঢপ মারিস না, এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি। মানে লোকে কি আপনাকে বলতো যে ঢপ দিতেন? হ্যাঁ। বছর 10 দর্জির কাজ করেন কালীপদ। এখন আর টেলারিং এর কারবার চলে না, তাই চপের দোকান। ঢপের চপ রমরমিয়ে চলছে 2016 সাল থেকে। নাম ঢপের চপ, লোকে বলে না চপ নাকি সেখানেও ঢপ? কি বলে বলে যেমন বলে কি রে চপেতে আলু আছে তো, আমি বলে হ্যাঁ আছে, মশলা আছে তো, সেটা খেয়ে পরিচয় হবে, এটা খেয়ে পরিচয় হবে। আপনার ঢপের চপ নামেই হিট, আর স্বাদে বিখ্যাতই হয়ে গেছে এখন তার কাছে। যাকে বলে কোন জায়গায় আছি সে বলে আমি ঢপের চপের দোকানের সামনে আছি। আর চপের টেস্ট কেমন হয়? চপের টেস্ট ভালো, আচ্ছা সুন্দর আছে। ঢপ দেয় নাকি? না, ঢপ নয়, যেটা সত্য সেটাই। ঢপের চপটা সে ওর নাম দিয়েছে। সকাল থেকে আয়োজন, আর সন্ধে হলেই ঢপের খোঁজে থুরি, ঢপের চপের খোঁজে লাইন। এই যে নামগুলো, এই নামগুলোই তার মেন ইউএসপি, আর এই নামগুলোর জন্যই ক্রেতারা ছুটে ছুটে আসেন তার এই ছোট্ট গুমটি দোকানে। আগে যে হারে বিক্রি হতো তার থেকে এইসব নাম দেওয়াতে আরো অনেকটাই বিক্রি বার্তা বেড়েছে, এমনটাই বলছেন কালীপদ বাবু। তাহলে ঢপ দিয়ে যায় চেনা,
চপ ভেজেই এক প্রকার চালিয়ে যাচ্ছেন কালীপদবাবু। স্ত্রী ছেলে নিয়ে সংসার, সবই ঢপের চপের সৌজন্যে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।